শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে। আজকে বিষয় দিয়েছে কবিতার কলতানের কবিতা। তো বিষয়টা নিয়ে আলোচনা করাটা একটু মুশকিল, যদিও আমি একটু অন্য লাইটে আলোচনা করার চেষ্টা করছি। তো ও বলছে যে সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে স্ট্যাটাস আপডেট করে বা আলোচনা করে নিজের দুঃখ এই সকলের কাছে শেয়ার করা, এটা কি ঠিক? তো এইটা হচ্ছে মানে বা নিজের দুঃখটাই অপর লোকের কাছে বারবার শেয়ার করা, এগুলো এই লোককে জানানো আমার এই দুঃখ, আমি দুঃখে আছি, এগুলো শেয়ার করা কি ঠিক? তো এটা কবিতার কিন্তু আজকের বিষয়। তো এটা তো সত্যি কথা বলতে আমি তো জাজ করার কেউ নই। কে কি মানে কার কিরকম প্যাটার্ন, প্রত্যেকটা মানুষের একটা লাইফের একটা করে প্যাটার্ন থাকে। তো সেগুলো আমি যদি বলিও শুনবে না, যা শোনার সে শুনবে, যা শোনার না সে শুনবে না। লাইফ তো শেখাচ্ছে আমাদের, এমন না যে আমরা জানি না অনেক জিনিস। যেন আগুনে হাত দিলে হাত পুড়বেই, কিন্তু তার সত্ত্বেও মানুষ কিন্তু আগুনে হাত দেয়। তো এটাও কিন্তু অনেকটা তাই। নিজের মানে দুঃখটা যত মানুষের মধ্যে আমি শেয়ার করছি, দুঃখ শেয়ার করা দরকার কখনো কখনো, কিন্তু সেটা থাকবে যে আমার এই দুঃখের মধ্যেও আমি স্ট্রং ছিলাম, বা আমার দুঃখের মধ্যেও আমি ভেঙে পড়িনি, বা আমার দুঃখের মধ্যেও আমি ওটাকে একটা অপরচুনিটি বানিয়ে আমি কিভাবে ওই সময়টাকে আমি না কেঁদে আমি কাজ করেছিলাম। ওই দুঃখের সময়টা আমি মানুষের কাছে গিয়ে না বলে ওই সময়টা আমি কিভাবে চেষ্টা করেছিলাম যে হচ্ছে না, কিন্তু তাও আমি মানে কিভাবে ফাইটটা চালিয়ে গিয়েছিলাম। তো সেই দুঃখটা কিন্তু আর দুঃখ থাকে না, সেই দুঃখটা একটা জার্নি হয়ে যায়, সেটা শেয়ার করো। কিন্তু এমন দুঃখ, যে দুঃখ তুমি ছড়িয়ে দিয়ে মানুষের আরো ক্ষতি করছো, সেটা ওই আগুনে হাত দেওয়ার মতো। তো এটা বলতে গিয়ে আমার মনে হলো যে বৌদ্ধ ধর্মে একটা কথা আছে না, যে 5 কাইন্ড অফ ডেথ ফ্রি রেট্রিবিউশন। কথাটা শুনলে সত্যি গায়ে কাঁটা দেয়। আবার বলছি, 5 কাইন্ড অফ ডেথ ফ্রি রেট্রিবিউশন, মানে 5 রকমের মৃত্যুবিহীন পানিশমেন্ট। তো মারাত্মক, মানে জানতে পারলে এগুলো খুবই মানে জীবনের ক্ষেত্রে খুব, মানে আমরা তো বুঝতে পারি না যে আমাদের লাইফটা এরকম কেন, বা কেন আমাদের প্রেয়ার পূর্ণ হয় না, কেন আমি তো ভালো, আমি তো কোনো খারাপ কিছু করিনি, কিন্তু আসলে তলায় তলায় যে আমি কি করছি, কি ভাবছি, কি চিন্তা করছি, কি ছড়িয়ে দিচ্ছি আশেপাশে, আমরা বুঝতে পারি না। তো সেই স্বামীজি মহারাজদের একটা বক্তৃতা আমি শুনেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি, যে 100 বার ভগবান সুযোগ দেন, তারপর ওই যে মুখটা ঘুরিয়ে নেন না, সেই মুখ আমরা যেন মানুষকে ক্ষমা করি, ভগবান ক্ষমা করে। কেননা ওটা ল অফ নেচার, যে কতবার তোমাকে সাবধান করা হচ্ছে যেগুলো ঠিক না। একটা ছোট শিশু একটু সেন্স আসার পরে সে কিন্তু আগুনে হাত পোড়ায় না, সে জানে ব্যথা পাবে। তো ওই 5 কাইন্ড অফ ডেথ ফ্রি রেট্রিবিউশন, এটা মারাত্মক। এটা আমি একটু ভেঙে বলার চেষ্টা করছি। এটা ভাস্ট একটা বিষয়, যেটা আলোচনা করা কঠিন, তবে করাটাও আমার মনে হয় প্রয়োজন, যে মানুষ আমরা জানি না। একটা গল্প আছে এটা গল্প হচ্ছে, আমি ছোট্ট করে বলছি। একটা ছোট্ট শিশু, সে জন্মানোর পর সে কাঁদতো না, মানে জন্মানোর পরে যেরকম বাচ্চারা কাঁদতো না, ও হাসতো। তো ওর ওই হাসা দেখে, এবং যখন মানুষের ঘাড় শক্ত হয় না, সেই বয়সে উঠে বসে মার দিকে তাকিয়ে থাকতো। তো মাও সেরকমই বলতে লাগে। তো মা ওকে ভেবেছে ও ডেভিল, বা ও কোনো দানব। তো মা ওকে কি করেছে বলতেও লাগে, কিন্তু গল্পটা বলতে হবে বলে শেয়ার করছি। মা কি করেছে, ওকে আগুনে ফেলে দিয়েছে, যে ও রাক্ষস, ওকে রাখা যাবে না। বেশ খানিকক্ষণ পর যখন ফিরে এসছে, তখন দেখছে সে একই রকম, মানে স্মাইলিং, এবং মার দিকে তাকিয়ে আছে। আগুন ওকে কিছু করতে পারেনি। তখন ও মারাত্মক জলের মধ্যে, একটা মারাত্মক খরস্রোতা একটা নদীর মধ্যে ফেলে দিয়েছে। তো সেখানেও ও হয়নি, সে গিয়ে মানে পড়েছে যেখানে নদীর তীরে, সেখানে একটা ফিশারম্যান ওকে তুলে নিয়েছে, অত সুন্দর একটা বাচ্চা। তো সেখানে গিয়েও তার ওই রকমই কীর্তি, এবং তাকে দেখে সেই লোকটাও ওরকমই ভেবেছে। তখন
দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু গন্ডগোল হয়ে গেল। নদীতে ফেলে দিয়েছে, পরে ফিশারম্যান পায়নি, পেয়েছে একটা মাছ, বড় একটা মাছ ওকে করেছে, বড় একটা মাছ, বড় মাছ, সেটা ও বাচ্চাটাকে গিলে ফেলেছে কিন্তু খেতে পারেনি, মানে ওর ওইখানেও মৃত্যু হয়নি, মানে মাছটা ওকে খেতে পারেনি, হজম করতে পারেনি। ওই মাছটাকে যে ফিশারম্যানটা ধরেছে জেলে, পেট থেকে বাচ্চাটা বেরিয়েছে। তো বাচ্চাটা কিন্তু মানে জলে আগুনে বা কিছুতেই, মাছ খেয়ে ফেললো, ওর কিছুতেই কিন্তু ওর ওই সে সমাপ্তি নেই। তো এটাকে বলছে যে প্রিভিয়াস লাইফগুলোতে ও লয়ের আগেনস্টে কাজ করেছিল। মানে গায়ে সত্যি কাঁটা দেয় যখন ভাবি যে এই যে লাইফটা, এই যে সোলটা বারবার জন্মাচ্ছে টু রেকটিফাই, ও যদি চেক করে মানে বড় হবে বা চেক করতে, এমনই তার প্যাটার্ন ওই পেয়েছে ওই 5 কাইন্ড অফ ডেথ ফ্রি রেট্রিবিউশন, যার মৃত্যু নেই। তো এমন কিছু কাজও করেছে আগের লাইফগুলোতে, প্রিভিয়াস লাইফগুলোতে, যেগুলোতে এই কার্মিক রেট্রিবিউশনও পেয়েছে যে ওর সমাপ্তি হবে না, ওকে ওর এই মৃত্যুবিহীন লাইফ। তো যখন আমি এটাকে ভেঙে তোমাদের বলবো, একটা মানুষের বলে না রাত্রিটা, মানে আমরা তো প্রিভিয়াস লাইফ কেউ দেখিনি বা আগামী দিন আমি জানি না, তো আমাদের কাছে ওই দিন আর রাত, মানে দিনটা আমার জন্ম, আজকে যদি আমি ভালোভাবে দিন কাটাই তো কালকের দিনটা আবার একটা নতুন জন্ম। কোভিডের সময় আমরা দেখেছি কত মানুষের আর পরের দিন আর হয়নি। তো দিন আর রাত বলে, রাত্রিটা হচ্ছে ওই মহা সেই ফায়ার, তাতে মানে আমাদের লাইফগুলো রিকনস্ট্রাকশন, আবার যদি আমি পরদিন বাঁচি তো গিয়ে আমি আবার নতুন লাইফ পাবো। তো এটা কন্টিনিউয়াস প্রসেস অফ লাইফ। তো এবার 24 ঘন্টাটার মধ্যে আমি কি করছি, এমন কি কাজ করছি যার জন্য আমার ওই ডেথ ফ্রি রেট্রিবিউশন, মানে 5 কাইন্ড অফ ডেথ ফ্রি রেট্রিবিউশন, যে আমার ঘুম আসবে না। ঘুম মানে আমি বোঝানোর জন্য বলছি যে মৃত্যু আসবে না বা আমার কমপ্লিশন হবে না। তো একটা মানুষ দিনের পর দিন যদি না ঘুমায়, তার শাস্তিটা ভাবো। রেট্রিবিউশন মানে শাস্তি, তো সেটা হচ্ছে ডেথ ফ্রি রেট্রিবিউশন, যার মৃত্যু হবে না, যার জীবনে সমস্যার কোনো মানে কমপ্লিশন হবে না, যার জীবনে কোনো এন্ড পয়েন্ট নেই, যার জীবনে, মানে এটা আমি বোঝানোর জন্য বলছি যে একদম স্বাভাবিকভাবে যে লয়ের আগেনস্টে সে ছিল, তাই তার ধীরে 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 ওই রেট্রিবিউশনগুলো দেখা দেবে, ঘুম চলে যাবে। ওই যেটা বলার চেষ্টা করছি যে 5 কাইন্ড অফ ডেথ ফ্রি রেট্রিবিউশন, মানে এমন একটা রেট্রিবিউশন যেখানে আমি মরবো না, কিন্তু আমার বেঁচে থেকে আমার ভোগ মারাত্মক। আর এই কথাটা বলা হয়েছে, এটা শেখানোর জন্য, মানুষকে শেখানোর জন্য বলা হয়েছে যে মানে কি বলবো, মানে লয়ের আগেনস্টে যেও না। ঠিক সেরকমই এই আজকে যে কবিতা টপিকটা, বিষয়টা দিয়েছে, আমরা বুঝতে পারি না, আমরা মানে কি বলবো, হয় অতিরিক্ত আনন্দ দেখিয়ে ফেলি, সেরকম কিছু চ্যানেল আছে আমার চোখে পড়ে, যে বলতে দ্বিধা নেই, হয়তো অ্যাওয়্যার নয় যে এত দুঃখ চতুর্দিকে, তুমি তোমার আনন্দটা সুপ্রিমলি দেখিয়ে চলেছো। লোকে বলবে দেখাক না, তোমার কি এসে গেছে, আমার কিছু এসে দেয়নি। কিন্তু ওই যে বলছে যে লয়ের আগেনস্টে গেলে ওই এমন একটা লাইফ কানেক্ট করে যাবে, এটা আমার হাতে নয় বা আমি বলছি বলে না, এগুলো হচ্ছে যারা পড়াশোনা করে তারা এই 5 কাইন্ড অফ ডেথ ফ্রি রেট্রিবিউশন, যে জীবনে এমন একটা টাইম আসবে যখন কিন্তু ওই ডেথ ফ্রি রেট্রিবিউশন, যেখানে আর কমপ্লিশন হবে না, কত আনন্দ করবে। একটা বয়সে গিয়ে তো শরীর ভাঙবে, বা তো বলছে মিডল ওয়ে, মানে অতিরিক্তটা দেখিও না, দ্যাট ক্যান বি এনিথিং। মানে অতিরিক্ত বলতে আমার এত আছে আমি দেখাবো না কেন, দেখাও, তোমায় কেউ বাধা দেয়নি, দেখাও, এটাতে কারোর ক্ষতি হবে না। এই এত দুঃখের সময় তুমি তোমার আনন্দটা রেস্ট্রিক্টেড ওয়েতে দেখাচ্ছ। একদিন আমাদের ঠাকুর বলতেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যে 10 থাকলে 2 দেখা। ঠাকুর বলতেন, যিনি কিন্তু সো কল্ড পড়াশোনা উনি শেখেননি। আবার দুঃখটাও, রাশি রাশি দুঃখ, কিন্তু সেই দুঃখ তুমি ওই রিপল এফেক্ট, তুমি মানুষের মধ্যে, এখানে পৃথিবীতে তুমি এসেছো, তুমি শুধু দুঃখ দিয়ে মানুষকে অতীত, যখনই কোনো মানুষ আছে যখন অতীত ঘাঁটতে বসে বা অতীত বলে, তখন
নেগেটিভিটিটাই বলে বেশিরভাগ। কিন্তু ওই নেগেটিভিটির থেকে যে আজকেও আমি বেঁচে আছি বা আজকেও আমি কাজ করছি, এরকম প্রচুর মানুষ আছে যাদের কাজকর্ম বন্ধ হয়ে যায়, শরীর এতটাই ভেঙে যায় যে তারা কাজ করতে পারে না, তার থেকে বেটার আছি, বা এরকম নিজেকে সবসময় লয়ের মধ্যে রাখা। ল মানে হচ্ছে পৃথিবী যে লতে চলে, আজও সূর্যকে বলতে হয় না সূর্য ওঠে, আজও সূর্যেরও কিন্তু একটা কমপ্লিশন। সূর্য সত্যি মানে সূর্যেরও খেয়াল করে দেখো তোমরা, একটা টাইমে সূর্য ডুবে যাবে, চাঁদ উঠবে, এগুলো ল। তো এখন আমি কন্টিনিউয়াসলি নিজেকে শুধরালাম না, আমি সমানে নিজের ভুলগুলো, আমি লোককে ওই ভুলের সাগরে নিজেও নিমজ্জিত, তাদেরকেও আমি টানছি। তারাও কিন্তু সময় কাটানোর জন্য, সবাই বলছি না, কিছু মানুষ কিন্তু সময় কাটানোর জন্য দেখে, মানে সবাই যে খুব এনজয় করে তা না। অনেক মানুষ আমি জানি তারা এনজয় করে না এইগুলোকে, তাদেরও হয়তো ভালো লাগে না, কিন্তু সময় কাটানোর মানে তারা হয়তো জানে না যে কিভাবে ট্যাক্টফুলি কনস্ট্রাকটিভ ওয়েতে সময় কাটাতে হয়, তবে গিয়ে ওই ডেথ ফ্রি রেট্রিবিউশন লাইফে আসে না। তো এগুলো একদম ল অফ লাইফ, আমরা জানি না তাই মানি না। যখন বলে না যে আমি ভগবানকে জানি না, তুমি জানো না তাই তুমি মানো না, যেদিন জানবে সেদিন মানবে। ভগবান আলাদা কেউ নয়, তুমিই তোমার জীবনের ভগবান। তো এগুলো আমরা অজ্ঞতা থেকে আমরা বলতে থাকি। তো এই যে দুনিয়ার এই যে দুঃখ কষ্ট, এই যে, তবে কিছু কিছু ক্ষেত্রে ধরো কিছু কিছু ক্ষেত্রে তো ধরো অপারক হয়ে মানুষ দেখাচ্ছে যে মানুষের সাহায্য চাইছে। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হাজারটা মানুষ দেখতে পাচ্ছে, সবাই হয়তো দিতে পারছে না, কিন্তু আবার কিছু মানুষ আছে হয়তো ফিজিক্যালি মানে দিতে না পারলেও তারা হয়তো প্রার্থনা করছে। সেদিক থেকে কি বলবো, ওই যে যেটা বললাম যে মিডল ওয়ে, একটা ব্যালেন্স করে, একটা রেস হয়ে কতটুকু আমি দেখাতে পারি, কতটা দেখালে যে আমারও ডেথ ফ্রি ওই পেনাল্টি বা ডেথ ফ্রি ও রেট্রিবিউশন আসবে না। আবার আরেকটা মানুষ যে সমদোষে দোষী, তো আমি যে ভুলটা করছি সেও আমাকে এনকারেজ করে সেও সমদোষ করছে। এবার কথা হচ্ছে যে একটা সেকশন মানুষ আছে, যেটা আমি আমার নিজের এতটা বয়স হিসাবে দেখলাম, যে যাদেরকে আমরা বলে কিন্তু পারবো না। এটা বলতে গিয়ে আমি আরেকটা তোমাদের গল্প বলছি, সেটা হচ্ছে একটা এরকম ফরেস্টে একটা শ্রেণীর বাঁদর থাকতো। বিদেশে কিন্তু বাঁদর, আমি যখন ইয়েতে দেখি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে, বাঁদরেরও চেহারা আলাদা। আমরা যেরকম বাঁদরদের একরকম ভাবি, বাঁদরেরও বিভিন্ন রকম চেহারা আছে। তো একটা কাইন্ড অফ মানে ওদের একটা প্রজাতির বাঁদর আছে যাদের চেহারাপত্রগুলো আলাদা, তো বেশ বড় বড় সাইজের, এবং ওদের খাওয়া মানে খাদ্যের মধ্যে ওরা ওয়াইন খুব ভালোবাসে। জানি না কিভাবে তারা মানুষের সাহচর্যে এসছে, ওয়াইন খেয়েছে, বা ওয়াইন যেখানে তৈরি হয় তার আশেপাশে থেকেছে কিনা, ওয়েস্টেজগুলো যখন ফেলে সেগুলো খেয়েছে কিনা সেটা জানি না। তবে যতটুকু জানা যায় যে ওই বাঁদরগুলো যাদের কথা বলছি তারা নাকি মারাত্মক উইটি হয়, তাদের আমাদেরই তো আগের জেনারেশন, তো ওরা মারাত্মক বুদ্ধি ধরে। তো ওদের ধরতে পারবো মানে ওদের ধরা যায় না, ওরা এতটা বুদ্ধি ধরে, ফরেস্টেই থাকে। আর ওদের একটাই উইক পয়েন্ট, ওদের কোনো উইক পয়েন্ট সেরকম বলছে নেই, তার কারণ মারাত্মক অ্যাডাপ্টেবিলিটি ওদের মধ্যে। ওরা কি করে নিজেরা ভালো থাকবে ওরা জানে, ওরা চট করে শিকারীদের দিতে ধরা দেয় না। কিন্তু এতটা এই স্পিসিসটা এতটা ফেমাস, ওদের ধরার জন্য মানুষ কিন্তু বসে থাকে। চিড়িয়াখানায় বা কোথাও রাখতে পারলে কিন্তু খুব প্রফিটেবল। তো দিয়ে এবার কি হয়েছে, ওরা রিসার্চ করে জানতে পেরেছে এই ওয়াইন খেতে এরা খুব ভালোবাসে। তো এরকম ওয়াইন নিয়ে এসছে শিকারীরা, সমস্ত ব্যারেল ওই বড় বড় ইয়েতে করে দিয়ে, এবার তাতে নানা রকম নেশার জিনিসপত্র মেশানো হয়েছে, এবং ফরেস্টের সামনে একটা স্পেসিফিক এরিয়াতে যেখানে বাঁদরগুলো আসে সেখানে রাখা হয়েছে। বাঁদরগুলো নিজেদের মধ্যে ডিসিশন নিয়েছে যে না, যাবো না, কারণ ওই ভুলটা করলে আমরা কিন্তু ধরা পড়বো। ওখানে কিছু মিশিয়ে রেখেছে ওরা, নাহলে এরা অফার করবে না এভাবে। তো এই কিছু একটা নিশ্চয়ই এর মধ্যে মেশানো হয়েছে, যেও না। তো দেখো, একটা সেকশন বাঁদর আছে, এই জার্নালটা বা যেটার থেকে আমি বলছি সেখানে আবার বলা হয়েছে যে আমরা মানুষরাও এদেরই মতো। আসলে আমাদের আগের জেনারেশন তো তাই, আমরা ফর্মেশন চেঞ্জ হতে হতে আমরা ইভলিউশনের মাধ্যমে আমরা এই মানে বলছে না যে বাঁদরের মধ্যে মানে কিছু বাঁদর যারা হাঁটার চেষ্টা করেছিল বা ওই চেষ্টাটা ফর্ম করেছে। তো যাই হোক, সেটা অন্য কথা।
তো দিয়ে এবার এদের মধ্যে একটা গ্রুপ অফ মাঙ্কিজ যারা ঠিক করলো যে ওখানে আমরা যাব না, ইচ্ছা করলেও আমরা যাব না। ওরা নিজেদের রেস্ট্রিক্ট করলো, গেল না। কিন্তু একটা সেকশন ওরা কিন্তু শুনলো না, ওরা কিন্তু সবকিছু জেনেও ওরা কিন্তু ওই জিনিসটা করলো, মানে কি লয়ের এগেনস্টে গেল। এবং যেহেতু লয়ের এগেনস্টে গেল, ওরা ধরাও পড়ে গেল। এবং ওদের ওই একটা মারাত্মক একটা ইয়ে আছে, সেটার আমি বলছি না, সেটা ওদের করা হলো। এবং ওদেরকে তো এইটা দিয়ে মানে আমাদেরকেও বোঝানো, যে স্কিলফুল টিচিং, মানুষকে বোঝানো যে লয়ের এগেনস্টে গেলে, ল শিখতে গেলে বই পড়তে হয় না, ল শিখতে গেলে ভগবান প্রতিটি মুহূর্তে আমাদের ল, আমাদের আশেপাশে, আমাদের এনভায়রনমেন্টে, পরিবেশে আমাদের কিন্তু মা ঠাকুর জানিয়ে দিচ্ছে যে এগুলো 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 আইন, পৃথিবীর আইন। যেরকম আমাদের নিজেদের আইন আছে, আইন চেঞ্জ হয় আমাদের এখানে, কিন্তু পৃথিবীর আইন চেঞ্জ হয় না, ওগুলো মানতে হয়। তো হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যখন দেখি একটা দুঃখ, একটা কষ্ট, ঠাকুর না করুক, সেটা মানুষের হেল্প চাই, একদিন এলো জানালো, দ্যাটস আ ডিফারেন্ট কেস, বাট দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। কিন্তু দিনের পর দিন ওটাকে নিয়ে চচ্চড়ি বানাচ্ছে এবং ওইটাকে বেস করে আরো মানুষ ওটাকে নিয়ে জাজ করছে, মানে সত্যি ভয় লাগে, সত্যি বুক কাঁপে। কবিতাও খুবই হয়তো এফেক্টেড হয়েছে, তার জন্যই কবিতা টপিকটা দিয়েছে। তবে আমি কবিতাকে বলবো যে একদম ঠান্ডা হয়ে যা, কেননা আমরা তো কাউকে পাল্টাতে পারবো না। আমরা হয়তো গাইডলাইন্স গুলো দিতে পারবো, আমরা গাইডলাইন্স দেবো, আমরা প্রেয়ার করব, কিন্তু ওই যে বললাম, আমরা জানি না কোন লাইফে কার কি রেট্রিবিউশন, বা কোন লাইফে প্যাটার্নটাই যদিও হয়ে থাকে, তাহলে যেরকম ইয়ে যায় আগুনের দিকেই, ওটা কিন্তু আমি আটকাতে পারবো না। ওটাও ল, যে শাস্তিটা পাওয়ার কথা, এই ভুলটা আজকে সে না করলে ও কিন্তু ওইটা কমপ্লিট হবে না। কাজেই ওটা আমরা বলে আবার আমরাও বারবার যদি আমি বলি যে কেন এটা করছে বা কেন থামছে না, ওই কেনটা আমরা করতে পারবো না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রেয়ার করতে পারি, নির্দ্বিধায় আমরা প্রার্থনা করব যাতে এরা বোঝে যে লটা, ওরা লয়ের এগেনস্টে যাচ্ছে। আর লয়ের এগেনস্টে যাওয়া মানে মারাত্মক। সেটা আমি সমানে প্রত্যেকটা ভিডিওতে বলি যে লয়ের এগেনস্টে আমি যাচ্ছি, ভুগবে হয়তো আমার সন্তান। এবার সে হয়তো বলবে যে আমি কি দোষ করেছি যে আমার বাচ্চা এরকম কষ্ট। দোষ করেছই, বিনা কারণে তো কিছু হয় না। এটা আগের দিনও বলছিলাম যে বিনা কারণে পৃথিবীতে একটা পাতাও খসে না, তো একটা কারণ হয়, তাই এই জিনিসগুলো হচ্ছে। এবং তার মধ্যে কিন্তু ওই কাপড় যেরকম তৈরি হয় না, সুতো গেথে গেথে যেরকম ভাবে একটা গোটা থান তৈরি হয়, প্রত্যেকটা সম্পর্কগুলো এরকম। মানে ইভেন এই যে ইউটিউবে যারা ভিডিও বানাচ্ছে এবং যারা ভিউয়ার, যারা দেখছে, একটা ওটাকে কি বলে এক্স্যাক্টলি মনে করতে পারছি না, ওই তৈরি হচ্ছে, মানে তার জন্য বলে যে মানে নর্মাল রিলেশনশিপ, রিভার্স রিলেশনশিপ, বা এই যে যেটা আমি এখন বলছি এটাও একটা রিলেশনশিপ, এই যে তৈরি হচ্ছে, এগুলো কিন্তু এমনি এমনি হয় না। তো ওই মানে আগুনে পড়ারই, মানে শাস্তিটা পাওয়ারই, যতক্ষণ না ও শাস্তির শেষটা কমপ্লিট করবে, ও শাস্তিটা কিন্তু আসছে না। তো ভেরি অ্যালার্মিং, এরকম প্রচুর মানুষ আছে যারা ঠিক শাস্তির আগে ভালো কোনো কজ করে তারা কিন্তু বেরিয়ে যায়। সেটার জন্য মা বাবা, গুরুর কৃপা আমরা সবসময় আমাদের মুখ থেকে বেরিয়ে আসে, যখন একটা মারাত্মক কেস থেকে, বা মারাত্মক, ঠাকুর না করুক, অ্যাক্সিডেন্ট থেকে, বা মারাত্মক রোগ থেকে, বা ঠাকুর না করুক মারাত্মক ইয়ের থেকে যখন মানুষ বেঁচে যায়, তখন মুখ থেকে বেরিয়ে আসে বড়দের গুরু কৃপা, মায়ের প্রচুর প্রার্থনা ছিল, এরকম, বা বাড়িতে মানে মানে কি বলবো, নিজের পরিবারে খুব ভালো কজ ছিল, তাই এগুলো আমাদের বেরিয়ে আসে। বলে না যে কৃপাও এমনি এমনি হয় না, দিনের পর দিন মানুষ ভুল করছে, দিনের পর দিন আমরা বুঝতে পারি না, আমরা লয়ের এগেনস্টে যাই। ল জানতে গেলে বলছি না যে পড়াশোনা করতে হয় না। একটা মানুষ সব সময় বলে, যেরকম একটা উদাহরণ দিচ্ছি, যে আমি ইন্ট্রোভার্ট, এটা একটা প্যাটার্ন, আমি ইন্ট্রোভার্ট। যখনই সে মনে করছে আমার ইন্ট্রোভার্ট এই যে ব্যাপারটা, এটাকে যদি আমি ভেঙে, আমি যদি কথা বলে কোনো মানুষকে এনকারেজ করতে পারি, সে যদি ভালো থাকে, তাহলে আমার এক্সট্রোভার্ট হতেও ক্ষতি নেই। এইটা ল। আমি ইন্ট্রোভার্ট, ওটা আমার টেন্ডেন্সি। আমি ইন্ট্রোভার্টটা হচ্ছে আমার টেন্ডেন্সি, আমি ইন্ট্রোভার্ট। কিন্তু আমার ইন্ট্রোভার্ট আমি যেরকম, আমি নিজেও খুব একটা সময় জেন্টল আমি এখনো আছি। আমি বলছি যে আউটস্পোকেন ছিলাম না, আমি খুব
টিমিড, খুব সাবমেসিভ, মানে অন্যরকম ছিলাম। কিন্তু এখন যখন আমি দেখছি যে আমার এত এত সন্তান যাদেরকে আমি শেখাই, তো তাদেরকে ঠিক রাখার জন্য আমাকে আউটস্পোকেন হতে হবে, আমাকে কথা বলতে হবে। তো আমার কবে ফেলে চলে এসছি আমার ওইটা। তো এরকমই আমরা যদি এই যে দুঃখের কথা, বারবার দুঃখের আলোচনা, একটা গ্রুপ অফ পিপল যারা দুঃখের আলোচনা নিয়ে ব্যস্ত আছে, সারাদিন তারা দুঃখ বা সমস্যা, আর আরেকটা সেকশন তাদেরকে ব্রেক করে করে আলোচনা করছে। মানে ইটস দ্য সেম কাইন্ড অফ প্রসেস, সেম, কেউ ছাড়া পাবে না। তো ল হচ্ছে এটাই। এবার এটা কিন্তু আমার কথা নয়, এটা ল এর কথা। আমি হয়তো এভাবে ইজিলি বলছি, কিন্তু এই কথাগুলো তাই, ওই 5 কাইন্ড অফ মানে ডেথ ফ্রি রেট্রিবিউশন, যেখানে সমস্যার আর কমপ্লিশন হতে দেবে না, মানে একটার পর একটা সমস্যা ঢুকবে। আমরা বলি না যে সমস্যার পর সমস্যা, আবার একটা সমস্যা হাজারটা সমস্যা নিয়ে আসে, আমরা কিন্তু বলি, কিন্তু আসলে এগুলো হচ্ছে ডেথ ফ্রি রেট্রিবিউশন, যেখানে আমার কমপ্লিশন হবে না। মানে একটা সমস্যা হতে না হতেই আমার আরেকটা সমস্যা, তখনই যদি আমি সাবধান হয়ে যাই যে নিশ্চয়ই, তার মানে আমরা জেনারেলি সাবধান হই না, আমরা তখন ভগবানকে দোষ দিই, আমরা তখন না এই করি ওই দোষ দিই, আমরা আরো দুঃখের সাগরে আমরা কিন্তু। তো সেটাই, মানে মানুষকে দুঃখের সাগরে না ডুবিয়ে, হ্যাঁ ঠাকুর না করুক, তোমার প্রয়োজন হলো, তুমি বললে, মানুষের সাহায্য একবার দুবার ঠিক, কিন্তু এটা নিয়ে কন্টিনিউয়াসলি এটার একটা ওয়েভ তৈরি হচ্ছে, যেরকম মাকড়সার জাল, এটাও তাই। তো এটা থেকে গেট রিড অফ, মানে কি বলবো, তবে ওই যে বললাম, যদি শাস্তির ভান্ডার একদম ওইখানে এসে থাকে, তাহলে কিন্তু বলতে পারবো, কেউ যেন মনে হবে টেনে তাকে দিয়ে ভুল করাচ্ছে। তো এটা বলতে গিয়েও আরেকটা গল্প তোমাদের বলি, সেটা হচ্ছে যে এই গল্পটা এর আগে আমি বলেছি অন্য কোনো টিচিংস বা অন্য কোনো ইয়ে দিয়ে। তো সেটা হচ্ছে যে একজন এরকম খুব বড়, মানে গুরু তার সেই সঙ্গে উনি দেখতে পাচ্ছেন ওনার এক শিষ্যের সময় আসন্ন, মানে মারাত্মক একটা টাইম তার আসতে চলেছে। তো মানে দ্যাট ক্যান বি ডেথ বা দ্যাট ক্যান বি সামথিং এলস, মানে মারাত্মক অসুখ হতে পারে বা মারাত্মক। তো গুরু বুঝতে পারছে, তখন গুরু ওকে বললো, যাও তুমি তোমার বাড়ি থেকে ঘুরে এসো। তো চলে গেছে ছেলেটি, ইয়াং ছেলে। তো যখন যাচ্ছে, যে পথ দিয়ে ও যাচ্ছে, সেই পথে ও পিঁপড়েগুলো ডুবে যাচ্ছিল, পিঁপড়েগুলোকে ও বাঁচিয়েছে। তারপরে একটা জায়গায় আগুন লেগেছে, সেখানে ও বাকিরা যখন জল দিচ্ছে ও জল দিয়েছে। তারপরে খুব বৃষ্টিতে ক্ষেত খামার একদম হয়ে গেছে, সেখানেও চাষিদের সাথে হেল্প করেছে। তো এই করতে করতে ও বাড়িতে পৌঁছেছে, এবং বাড়িতে পৌঁছে খুব সুন্দর করে ও সময় কাটিয়ে ও সময়ের মধ্যে গুরুদেবের আশ্রমে আবার ফিরে গেছে। তখন গুরুদেবের সঙ্গে কথা হচ্ছে, তখন গুরুদেব জিজ্ঞাসা করলেন যে তুমি কি করলে, তুমি যে গেলে এই কদিন কি করলে? তখন বলল যে এই করেছি। তখন গুরুদেব বুঝিয়ে বললেন যে তোমাকে পাঠানোই হয়েছিল ওই কারণে, সো দ্যাট তুমি কজ ক্রিয়েট করতে পারো। কেননা কজ আমাদের এক্সস্ট করে যায়, মানে এমন এক্সস্ট করে যায়, মানে আমরা জানি না, আমরা যেরকম ব্যাংকের পাসবুক আমরা ওই ব্যাংকে নিয়ে গিয়ে আপডেট করতে পারি, বা আজকাল তো অনলাইনে সব হয়, আমরা দেখতে পারি, কিন্তু কর্মার পাসবুক আমরা আপডেট করতে পারি না, আমরা জানি না কার কিরম কর্মা। এমনও হতে পারে যে আমার সমস্ত খারাপ কর্ম শেষ, আমার এখন ভালো কর্মের দিন, যেটা আমার এক সাধু দাদা আমায় বলেছিল যে নির্দ্বিধায় জয়ফুলি হাসি মুখে কর্মগুলোকে পালন কর, ঈশ্বর এক সময় দেখবি তোকে ধাক্কা মেরে কর্মের ওপানে নিয়ে যাবে। তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারি। তো বলছে যে খুব বি অ্যালার্ট, বি ভেরি কেয়ারফুল, যে লয়ের এগেনস্টে যেও না। হয়তো তোমার সমস্ত খারাপ কর্ম শেষ হয়ে গেছে, এখন তোমার ভালো সময় আসার ঠিক ওই সময়টাই আমি ভুল করলাম। ভুল মানে সবসময় যে খুন করতে হয় তা না, ভুল মানে মানুষকে ভুল দেওয়াটাও ভুল, মারাত্মক ভুল। মানুষকে সারাক্ষণ আমার দুঃখ, আমার দুঃখ, আমার দুঃখ, এই যে দুঃখের সাগরে নিজেও ডুবছো, আরেকজনকেও ডোবাচ্ছ। আর কিছু মানুষ আছে যারা তো তেড়ে ফুড়ে দুঃখ নিয়ে বিচার করে, আলোচনা করে, এটার যে রেট্রিবিউশন, এটার তার জন্য আমি আজকে তোমাদের ওই আলোচনাটা করলাম যে 5 কাইন্ড অফ ডেথ ফ্রি রেট্রিবিউশন, যেখানে অসুখের শেষ থাকবে না, যেখানে ফিজিক্যাল অসুখের শেষ থাকবে না, যেখানে মাইন্ডের অসুখের শেষ থাকবে না, কেননা কমপ্লিশন হতে দেবে না, তো ঘুম চলে যাবে,
তারপরে দেহে নানা রকমের ফ্যাট এসে যাবে। তো এরকম প্রচুর, তাই বলছে এর থেকে একদম মানে যদি ভালো থাকতে হয় তাহলে কজ, একদম ভালো কজের মধ্যে, ভালো কজ ছাড়া আমি খারাপ কজের দিকে যাব না। এরকম প্রচুর মানুষ আছে যারা প্রিভিয়াস লাইফগুলোতে ভালো কর্মা কাটিয়ে আজকে তারা একটা সুন্দর জীবন পেয়েছে, কিন্তু সেই সুন্দর জীবনটা তারা বসে বসে কাটিয়ে দিচ্ছে। মানে বলছে না যে আম্বানি তো তাহলে বসে কাটানো উচিত, আম্বানিদের এত প্রাচুর্য, কুবের ওরা, মানে এরকম, কিন্তু ওরা কজ করে যাচ্ছে, কেননা কজের কোনো শেষ নেই। তো ওইভাবে বসে শুয়ে সময় কাটিয়ে মানুষের নিন্দা করে বই পড়ে জাস্ট মানে আমার তার থেকে ওই ইউজলেস না জীবন। স্বামীজির পত্রাবলীতে এই লেখাগুলো খুব আছে তোমাদের, যার জন্য পড়তে বলি যে কিভাবে মানব জীবন কি বেস্ট পসিবল ইউজ, যখন তোমার অবসর সময় সেই সময়গুলোকে তুমি, কুকুর বেড়াল পাখি পশু এরাও তো রান্নাবান্না করে, মানে রান্নাবান্না বলছি না, এরাও শিকার করে, এরাও খাওয়া দাওয়া করে, কিন্তু মানুষ তো নিচের দিকে যেতে পারে না। মানুষ তো সবসময় এরা এদিকে যাবে না, অনেক এই সমস্ত জনই পেরিয়ে মানুষ হয়েছে, তো ওপর দিকে উঠবে। তারা কেন পশু ব্যবহার করবে? যে সারা এগুলো পশুদের, মানে সারাক্ষণ কাজ নেই, ঘুমিয়ে আছে। তো এগুলো হচ্ছে লয়ের আগেনস্টে। এবার কথা হচ্ছে, এখন যদি আমরা মানে আলোচনা করি, বাঘেদের ল আলাদা, সিংহের ল আলাদা, পাখিদের ল আলাদা, মানুষের ল আলাদা। এখন কথা হচ্ছে কোথায় গিয়ে পাবো এই লয়ের বই? লয়ের বই পেতে হয় না। মানুষ যদি ঠান্ডা মাথায় ভাবে, মানুষ ভাবে, তো মানুষ কিন্তু সত্যিই মানুষের ওই ল নিয়ে জন্মেছে। কাজেই আমরা যদি সারা জীবনটা ওই লয়ের আগেনস্টে কাটিয়ে দিই, যেটা এখন আগের থেকে অনেক কমে গেছে, কিন্তু আবার নতুন করে আবার যেন বুঝতে পারছি যে আবার ওটা রাইজ করছে, তো বিল্ড আপ করছে। তো ইটস ভেরি রিস্কি, এবং আমি সবাইকেই বলবো ওদের থেকে বিরত থাকা। কেননা যাই হোক, সময় কাটানো, আগুন নিয়ে সময় কাটানো তো একই, যে আগুন নিয়ে খেলছে আর যে আগুনটাকে খেলতে দেখে সময় কাটাচ্ছে একই। আর দূর থেকে বসে আগুন নিয়ে খেলছে, মজা দেখছে, ওটা নিয়ে বিচার করছে, একই। তো আগুন থামানোর ব্যবস্থা, বা যাতে ব্যথা না পায় সেই জন্য দূর থেকে প্রেয়ার করা, যে ওরা যেন আগুন থেকে সরে আসে, তো বিরাট ম্যাটার করে না। একজন বলছে যে একই মানুষ, একই মাথা, একই চোখ, একই হাত পা, কিন্তু কে কিভাবে ইউজ করছে সেটাকে, তো সেখানে ফারাকটা হয়ে যায়। তো আজকে আমি এটাই তোমাদের বললাম যে মানুষের কমপ্লিশনটা খুব দরকার, ডে টু ডে কমপ্লিশন। যেরকম রাতের ঘুমটা যদি না হয়, পরের দিনের এনার্জি কিন্তু মানুষ, মানে এটা সাইন্টিফিক এতে বলছি, এটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও ঠিক তাই। যদি কমপ্লিশন না হয় তাহলে কিন্তু ওই রিকনস্ট্রাকশন নর্মালি হয় না। মানে সেটাই বলছি যে আমরা বুঝতে পারছি না, কিন্তু চেক। তো আমাদের ওই প্রেয়ারে চেক, আমি দেখছি, মজা পাচ্ছি, বেশ হয়েছে, ভালো হয়েছে না, ইটস আগেন, মানে কি বলবো, লয়ের আগেনস্ট আমি বলতে পারি না। আমি দেখছি আর আমি প্রার্থনা করছি। তো কবিতাকেও সেটাই বলবো যে আমি বুঝতে পারছি ও খুব, মানে ওর হয়তো একটুখানি ইরিটেশন হয়েছে দেখে, আমারও চোখে এসছে, এমন না যে তা আমার চোখে আসেনি, কিন্তু প্রার্থনা বাড়াতে হবে যাতে এরা বোঝে। এবং রাগ করে লাভ নেই, ওই যে বললাম শাস্তি যখন আসন্ন হয় তখন আমরা বারবার ভুলগুলোই করি। ওই প্রেয়ার করা যাতে এরা কজ করে, ওই গল্পটা যেরকম গুরুদেব পাঠিয়েছিলেন, আমরা তো ওদের পাঠাতে পারবো না কোথাও, কিন্তু আমরা প্রেয়ার করতে পারবো যাতে, কিন্তু আমরা যদি প্রেয়ার না করে দূর থেকে মজা দেখি, সেটা আলোচনা করি, ওটা আবার আমাদের জন্য খারাপ। তাই আমাদেরকে প্রার্থনা করতে হবে, যাতে হাতে খুব ব্যথা করছে, তো আমাদেরকে প্রার্থনা করতে হবে। নতুবা কিন্তু এদের জন্য তো আমার নেক্সট জেনারেশনের জন্য খুব ভয় লাগে। একটা সেকশন যা করেছে রেট্রিবিউশন চলে এসছে, সেটাকে চেঞ্জ করার আমাদের ক্ষমতা নেই। কিন্তু আমরা যদি আলোচনা করে হোক, যেটা হ্যাশট্যাগ আমরা সকলে মানে কি বলবো, পারপাসটাই ওটা ছিল যে সবাই মিলে চতুর্দিক থেকে 10 ডাইরেকশন থেকে, কিন্তু সবাই এত ব্যস্ত। তো যাই হোক, তো ওইটাই মাথায় বারবার আসে যে ভালো কথা আলোচনা করলে একটা ওয়েভ অফ, মানে গুডনেস একটা আসে। তো সেটার মধ্যেই থাকা এবং ভালো ভালো কথা শোনা, ভালো ভালো কথা আলোচনা করা, সবসময় যদি না সম্ভব হয় চোখ নাক বন্ধ করে থাকো, তাও খারাপের মধ্যে গিয়ে, কেননা ওটা মারাত্মক। ওটা যখন হিট করে যায় না,
এটা বলতে গেলে প্রচুর কথা বলা যায়, প্রচুর সময় দিয়ে হয়ে যায়। তো এটাই হচ্ছে যে ওই লাইফের কমপ্লিশন, ডেলি একটা যে আমার লাইফের রোজকার যে ইয়েটা, সেটা খুব দরকার। আমার নিজের ভুলটা আমার বোঝা, অ্যাটলিস্ট রাত্রিবেলা আমার বিচার করা যে আজকের দিনটা আমি মানুষ কাটালাম নাকি অন্য কিছু হয়ে কাটালাম, তো সেটা দেখা। তবে এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি যে যারা শুনতে চাচ্ছে না তখন বুঝতে হয়, ওই যেরকম গুরুদেব বুঝেছিলাম যে ওর একেবারে রেট্রিবিউশন আসার বা শাস্তি নেমে আসার সময় আসন্ন, তখন উনি সুযোগ দিয়েছিলেন যে যাও তুমি কজ করে। ওকে বলেনি, বলেছে আমরা তো কাউকে পাঠাতে পারবো না, তবে হ্যাঁ আমাদের প্রার্থনা যাতে এরা কজ করে, এরা বোঝে যে এরা ভুল করছে, নতুবা কিন্তু এরা নিজেদের জন্য রিস্কি না, এরা অপরের ক্ষতি করে দিচ্ছে। আর যারা করছে তো করছে, কিছু সংখ্যক মানুষ যারা এদের নিয়ে খারাপ 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 এই আলোচনাটা, এটা যে কতটা ক্ষতি করে দিচ্ছে আমাদের সমাজের, আমাদের রিপল এফেক্ট হচ্ছে, তো ভেরি অ্যালার্মিং, ভয় লাগে। তবে হ্যাঁ প্রার্থনা করছি, সবাইকেই বলছি। আমার হ্যাশট্যাগ আমরা সকলের পিছনে এটাই ছিল যে একেবারে মারকাটারই আমরা কজ করব একদম সবাই মিলে, কিন্তু হ্যাশট্যাগ আমরা সকলেও এখন একদম মানে নর্মাল ইয়েতে চলে এসছে। আমি আর কবিতা লড়াই করে যাচ্ছি, জানি না কতদিন লড়াই করতে পারবো। কবিতারও খুব একটা শরীর ভালো না, প্লাস কবিতারও প্রচুর কাজকর্ম থাকে, আর আমার তো শরীরটা ভালো না। আমি বলি শারীরিক মাঝে মধ্যে করতো, মধু মাঝে মাঝে করতো, কিন্তু সবাই ব্যস্ত সবারই, তো জানি না। তবে হ্যাঁ মাথায় রেক ইউর ব্রেন, বারবার গুরুদেব বলছে না, মাথায় কিছু চলছে, তো ছাড়বো তো না, কেননা কজের সাধনা যখন একবার শুরু করেছি, কোথা দিয়ে কি হবে সেটা আমরাও জানি না। তবে হ্যাঁ ওই পার্টিকুলার ওই ব্যাপারগুলো রাখতে হবে যে আমাদের মানে ওই কি বলবো, মানে ওই ডেইলি যেটা বলছি যে কনসিস্টেন্সি বলো যাই বলো, ভালো কজের বা অনুশাসনের বা ডিসিপ্লিনের মানে হেভের কনসিস্টেন্সিটা বেশি চলে আসে, কিন্তু আমাদের ওই ভালো কজের কনসিস্টেন্সিটা আমরা কিন্তু হারিয়ে ফেলি। তো সেটা খুব অ্যালার্মিং, সেটা ভীষণ অ্যালার্মিং, কেননা ল তো সেটাই বলছে। সূর্যকে তো রোজ ওঠা কেউ বন্ধ করে না, সূর্য বলবে না আমি ব্যস্ত, সূর্য উঠবে, এবং তারও একটা সুন্দর কমপ্লিশন হয় যখন সূর্য অস্ত যায়। আমরা জানি এটা নিয়ে একটা বিরাট স্টাডি আছে, আমি কোনোদিন হয়তো তোমাদের সাথে আলোচনা করব। আমি ভেবেছিলাম সত্যি কথা যে হ্যাশট্যাগ আমরা সকলের একটা বিরাট একটা ওই, তবে সবটা আমার ভেবে তো হবে না, তো ল্যান্ড অফ কর্মা, আমরা প্রত্যেকেই একটা না একটা প্যাটার্ন নিয়ে আমরা জন্মেছি, তার থেকে বেরোতে পারবো না। তবে যেটা করতে পারি, বাড়াতে পারি, সেটা হচ্ছে আমরা প্রার্থনাটা বাড়াতে পারি। প্রার্থনা মানে একদম হেড অন প্রার্থনা, যে আমি শেষ দিন অবধি, যতদিন আমার ফিজিক্যাল ডেথ না হয় ততদিন আমি মানুষের মধ্যে এই ভালো জিনিস ছড়িয়ে যাব। যত আমি শিখবো তত আমার শেখার, আমার নিজের কথা বলছি, এই যে আমি পাগলের মতো শিখি, আমার শেখার আমি কোথায় যাব শেখা নিয়ে, আমি শেখা নিয়ে কোথায় চলে যাব জানি না, আমি শেখাটা বিলিয়ে দিয়ে যাব, যেটা আমার গুরুর কাছে আমার যেটা প্রচুর মানুষের কাছে এখন শুনি যে এটা হয়ে গেছে, এটা ডাক্তাররা বলে দিয়েছে, এটা আর হবে না, কিন্তু ওখান থেকেই যে জার্নি শুরু, তো সেটা মানুষকে শেখানো, এবং বলে শেখানো হয় না, ওই যে বললাম যেটা প্যাটার্ন ঢুকে গেছে একবার লাইফে, সেটা আমি ব্রেক করতে পারবো না, কেননা শাস্তিটা আসারই। তো শাস্তিটা যদি বের করতে হয়, বা শাস্তি থেকে সব থেকে যেটা অদ্ভুত লাগে যে আমরা শাস্তিটা শাস্তি বলে বুঝি না, আমরা যে এই যে একটা রেট্রিবিউশনের মধ্যে দিয়ে যাই, আমাদের যে ঈশ্বর বলেন যে তোরা কজ কর, এই শাস্তি থেকে তোরা বেরোতে পারবি, আমরা সেটাও বুঝতে পারি না। তো সেটা বুঝতে গেলেও কৃপা লাগে, তো ওই কৃপা যাতে নেমে আসে, তো সেই কারণেই আমরা প্রার্থনা বাড়াবো। আর ভালো থেকো তোমরা সবাই, সুন্দর সুন্দর টপিক দাও, যতদিন আমরা আলোচনা করতে পারি আমরা এই নিঃশ্বাসে প্রশ্বাসেই আলোচনা ছড়িয়ে দিতে চাই। খুব ভালো থেকো তোমরা, আর যে যেখানে আছো কজে থেকো।